আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী, মন্তব্য প্রধানমন্ত্রীর। পায়রা সেতুর উদ্বোধন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন পীরগঞ্জে সহিংসতার মূল আসামি সৈকত ও রবিউল। গণ আন্দোলনের ভয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়াচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। এবং টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে 5 উইকেটে হারল বাংলাদেশ, পাকিস্তানকে 152 রানের টার্গেট দিল ভারত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাকে বাধ্যতামূলক করার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। এবারে বিস্তারিত। একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর পায়রা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে ওই গোষ্ঠীর কদর বেড়ে যায়। যারা দেশের ধ্বংস কামনা করে তাদের বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। বরিশাল থেকে কুয়াকাটায় ফেরিবিহীন চলাচল নিশ্চিত করতে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে পায়রা নদীর উপর নির্মাণ করা হয় প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ পায়রা সেতু। দুই তীরে তার দিয়ে সংযুক্ত 4 লেনের এ সেতু নির্মাণে খরচ হয় 1118 কোটি টাকা। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করে। গণভবন থেকে ভার্চুয়ালি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারা দেশে যোগাযোগ নেটওয়ার্ক তৈরির মাধ্যমে দেশের উন্নয়নের চেষ্টা করছে সরকার। এই সেতু আমাদের যেমন এখানে পর্যটনেরও সুযোগ হবে, আর সবচেয়ে বড় কথা যে পায়রায় আমরা পোর্ট তৈরি করছি, সেখানে ব্যবসা বাণিজ্যেরও সুযোগ সৃষ্টি হবে। আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নতি হয় তাহলে এখানে আর্থসামাজিক উন্নতিটাও ত্বরান্বিত হবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ শুরু করি। আমি এখানে বলবো যে সারা বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ আমরা নিয়েছি। দেশের উন্নয়ন বিরোধী একটি গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে আর কখনো কেউ পিছনে টানতে পারবে না। এর মাঝে কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাই টের পান, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং সেই সাথে অপপ্রচারও চালানো হয়। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। তারা কি চায়? তারা এদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেটা তারা চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি হলে পরে তাদের একটু কদর বাড়ে, সেই জন্য তাদের একটা সবসময় তারা এই উন্নয়নটা আর দেখে না, বরং ধ্বংসই তারা করতে চায়। এটাই হচ্ছে বাস্তবতা। এই ব্যাপারেও দেশবাসীকে সতর্ক থাকতে হবে। এ সময় ভারতের পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ নেটওয়ার্ক বাড়াতে ঢাকা তামাবিল ও ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত করা প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িতরা যে দলেরই হোক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি কোর্সের উদ্বোধন শেষে তিনি আরও বলেন, 2 ঘটনারই তদন্ত চলছে। যাদের নাম আসবে তাদের সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে বলেও জানান আইনমন্ত্রী। ছাত্রলীগ বা অন্য লীগ বা অন্য দল এইসব না, যারা অপরাধ করবে তাদের বিচার হবে, যে সে যেই দলেরই হোক, যেই গোষ্ঠীরই হোক, যেই জাতিরই হোক। আসামি ধৃত হয়েছে, তদন্ত চলছে এবং তদন্ত শেষ হওয়ার পরে যখন আদালতে আসবে, এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলা বিচারিক কার্যক্রম করে এটা যারা এইসব করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
রংপুরের পীরগঞ্জে সহিংসতার মূল আসামি সৈকত আলী মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া সহিংসতার মামলায় 3 দিনের রিমান্ড শেষে 37 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। বিকেলে 2 আসামির জবানবন্দি শেষে 39 জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন। গত 17 অক্টোবর ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উপজেলার মাঝিপাড়া ও বড় করিমপুর গ্রামের সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের 3টি ও র্যাবের 1টি সহ মোট 4 মামলায় 64 জন গ্রেপ্তার হয়েছেন। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে আবারও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট বিভাগে সাংগঠনিক সফরে গিয়ে তিনি অভিযোগ করেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণ আন্দোলনের ভয়ে সরকার দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়াচ্ছে। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন ও সুনামগঞ্জ থেকে পঙ্কজ দে রিপোর্ট, জানাচ্ছেন মইনুল হাসান। সাংগঠনিক সফরে রোববার সকালে সিলেট পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। নির্বাচন খেলা করে গত 2টা টার্ম জোর করে ক্ষমতায় বসে আছে এবং এই নির্বাচনে তখনই অংশগ্রহণ আমরা করব যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ এখানে তৈরি হবে। এবং আমরা এটা খুব পরিষ্কার করে বলেছি যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সেই জন্যই নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনায় নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। পরে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত ফজলুল হক আসপিয়ার শোকসভায় যোগ দেন তিনি। এ সময় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব সম্প্রতি কুমিল্লা সহ দেশের কয়েকটি স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার জন্য সরকারকে দায়ী করেন। দ্রব্যমূল্য বাড়ছে, মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, খুন, ধর্ষণ, চরম একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এইখান থেকে দৃষ্টি সরানোর জন্যই তারা এই সম্প্রদায়টা সৃষ্টি করছে। বিএনপি মহাসচিব দলকে সংগঠিত করে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা। জনগণ নয়, ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি বর্তমানে আতঙ্কে আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসায় ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণ সাথে থাকায় সরকারের মেরুদণ্ড মজবুত। বিএনপির রাজনীতি অদৃশ্য সুতার টানে চলছে মন্তব্য করে ওবায়দুল কাদের আরো বলেন, কোন শক্তির কাছে মাথা নিচু করবে না সরকার। জনগণ নয়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বর্ণচোরা সুবিধাবাদী রাজনীতিবিদ ও জনগণের সম্পদ লুণ্ঠনকারীরা আতঙ্কে আছে। ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে আছে আগুন সন্ত্রাসীরা। দেশের সাধারণ মানুষ আতঙ্কে নয়, বরং ভালো আছে, স্বস্তিতে আছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পেছনে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেরও দায় আছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, এজন্য ফেসবুককে নোটিশ পাঠানো হবে। সচিবালয়ের সম্পাদকদের সাথে বৈঠকে হাসান মাহমুদ আরও বলেন, সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না, তবে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুকে এই পোস্ট যদি না যেত, এই ভিডিও আপলোড না হতো, তাহলে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি হতো না। এটির সাথে যারা যুক্ত ছিল সবাই দায়ী, কিন্তু একই সাথে ফেসবুক কর্তৃপক্ষও দায়ী। অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষকে আমরা নোটিশ করব। আমরা অবশ্যই কোনো কিছু নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু সব কিছুই এমনভাবে পরিচালিত হওয়া প্রয়োজন সেটি যাতে খারাপ কাজে ব্যবহৃত না হয়। পেঁয়াজের বাজার নিয়ে নিজের অস্থিরতার কথা স্বীকার করলেন খোদ বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। 50 বছরের কৃষি অগ্রগতি নিয়ে এক সেমিনারে তিনি কথা বলেন। উৎপাদন ও ব্যবহার নিয়ে কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের গরমিলের কারণে বাজার অস্থির বলে মনে করেন তিনি। এ সময় দাম বাড়ার জন্য উৎপাদন ঘাটতি দায়ী বলে দাবি করেন নীতি নির্ধারকদের কেউ কেউ। ফজলে রাব্বির রিপোর্ট।
স্বাধীনতার পর 50 বছরে চাষের জমি 106 লাখ হেক্টর থেকে কমে হয়েছে 79 লাখ হেক্টর। তবে জমি কমলেও বেড়েছে কৃষি উৎপাদন। 1972-73-এ 1 কোটি টনের কিছু বেশি ছিল চালের উৎপাদন। গত অর্থ বছরে চালের উৎপাদন হয়েছে প্রায় 4 কোটি টন। আলুর উৎপাদন বেড়েছে 12 গুণ। পাটের জীবন রহস্য উদ্ঘাটনের পাশাপাশি 50 বছরে ফসলের উৎপাদনশীলতা বেড়েছে বহুগুণ। স্থানীয় প্রয়োজন মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও আমাদেরকে যেতে হবে। কৃষিতে বিশাল রূপান্তর ঘটলেও কাঙ্ক্ষিত বিপণন সফলতা না পাওয়ার জন্য তথ্যঘাট থেকে দুষলেন কৃষি বিশেষজ্ঞরা। এ নিয়ে আক্ষেপ জানালেন বাণিজ্য মন্ত্রীও। এই পেঁয়াজের জ্বালাতেই আমি অস্থির হয়ে গেছি বাণিজ্য মন্ত্রী হিসাবে। আমাদের দেশের পরিসংখ্যানেরও কিন্তু বিশাল ঝামেলা রয়েছে। আলুর কথা বলি, গত বছরের কথা আপনাদের মনে আছে? আমাদের একটা হিসাব দিল কৃষি মন্ত্রণালয় থেকে, সম্ভবত 1,05,00,000 টনের মতো একটা হিসাব দিলে এই পরিমাণ আলু উৎপাদিত হয়েছে। খুব ভালো কথা, আমরা খুব আনন্দিত হলাম। আমাদের কাছে পাশাপাশি রিপোর্ট আসলো যে প্রায় 70 থেকে 75 লক্ষ টন আমরা খাই আমাদের কনজামশন। তাহলে কি হলো? প্রায় 25-30 লক্ষ টন আমাদের সারপ্লাস। কিন্তু গতবার তো নমুনা তো তা বলে না, গতবার সেই আলুর দাম 40 টাকা গিয়ে ঠেকলো। তাহলে হিসাবটার মধ্যে বিশাল একটা গন্ডগোল রয়েছে, সঠিক হিসাব ছিল না সেটা। অনেক অগ্রগতি হলেও ব্যাপক অবকাঠামো উন্নয়ন ছাড়া কৃষিখাতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয় বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। একই সাথে কৃষি পণ্যের উৎপাদন ও ফসলের বৈচিত্র্য আনতে বাজারের উপর হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও মনে করেন তিনি। যতই আমরা বলি তথ্য যাই দেই, ক্রমাগত দাম বাড়তে থাকলে বুঝতে হবে ওটার ঘাটতি আছে, না হলে আর বাড়ার তো কোনো কারণ নাই। বলতে পারে মজুদদার আটকে রাখে, এটা ভুয়া কথা। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে মজুদদার আছে, মজুদদার তো থাকতেই হবে। তা না হলে আপনার এপ্রিল মে মাসে বড় দানের এই অক্টোবরে খাবেন কি করে? বাজারকে বাজার মতো কাজ করতে দিন। দাম বাড়লে আপনি কি করবেন? ইম্পোর্ট করেন। চালের উপর অতি নির্ভরশীলতা কমিয়ে পুষ্টি নির্ভর খাদ্য উৎপাদন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নীতি নির্ধারকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ ক্যাসিনো কাণ্ডে জড়িত কয়েকজনের বিরুদ্ধে 310 কোটি টাকা পাচারের তথ্য হাইকোর্টে দাখিল করেছে সিআইডি। বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি SM মুজিবুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ রুলের জবাব দিতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন মানিক। আগামী 21 নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। নজিবুর রহমানের রিপোর্ট। মানি লন্ডারিং আইনের মামলা তদন্ত করতে গিয়ে সিআইডি যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটসহ কয়েকজনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ পায়। অর্থ পাচারের এ বিষয়টি জানতে চান হাইকোর্ট। এদিন সিআইডি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মমিনুল হক সাঈদের বিরুদ্ধে অর্থ পাচারের বিস্তারিত তথ্য হাইকোর্টে জমা দেন। 7টি মামলার বিষয়ে তাদের নাম দাম সহ দিয়েছেন, প্রায় সেখানে 310 কোটি টাকার উপরে আছে। আর সাথে বাংলাদেশ ব্যাংকের যে আননোন হ্যাকার্সের মাধ্যমে ফিলিপাইন এবং শ্রীলঙ্কায় টাকা পাচার হয়েছে। তা আমরা এই বিষয়টা আজকে হাইকোর্টে আমরা সংশ্লিষ্ট কোর্টে দাখিল করছি। অর্থ পাচারের প্রমাণ সহ বিস্তারিত তথ্য আদালতে দাখিলের সময় নেয় এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে আদালত। কোর্ট বলেছেন শুধু কাজ পড়ে থাকলে তো হবে না, আমরা রিপোর্ট চেয়েছি, প্রায় 1 বছর হয়ে গেছে, এখনো রিপোর্ট কেন দেওয়া হয় নাই। আমরা রাষ্ট্রপক্ষে বলেছি দীর্ঘদিন করোনা ছিল, ভ্যাকেশন ছিল আদালতে, এই জন্য এটা আসলে প্রস্তুত করা হয় নাই। সুইস ব্যাংক সহ অন্যান্য বিদেশি ব্যাংকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কত টাকা পাচার হয়েছে এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে তাদের নাম উঠে আসে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থ উদ্ধারে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর শ্যামলীতে ইডেন অটোজ মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে র্যাব। এই ঘটনার মূল হোতা জহিরুল ইসলাম সহ ডাকাত চক্রের 6 সদস্যকে কেরানীগঞ্জ ও ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার পলাতক শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে এই চক্রটি নিয়মিত চাঁদাবাজি করে আসছিল। জেম তসলিমের রিপোর্ট। রাজধানীর শ্যামলীতে গত 12ই অক্টোবর ইডেন অটোস নামের একটি মোটরসাইকেলের শোরুমে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় তাদের হামলায় আহত হন 2 কর্মচারী। প্রতিষ্ঠানটির মালিক জানায়, সন্ধ্যা 7:30টার দিকে 7-8 জন দুর্বৃত্ত শোরুমের সামনে অবস্থান নেয়, আর বাকি কয়েকজন ভেতরে ঢুকে কর্মীদের এলোপাথাটি চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় শোরুমের ক্যাশ বাক্স থেকে কয়েক লাখ টাকা নিয়ে যায় তারা।
ফোন দেয় বলে যে বিভিন্ন রেফারেন্স দেয়, তুমি ঢাকা টায়ার অমুকিত ওইখানকার পরিস্থিতি তো খোঁজ নিয়েন যে তাদেরকে আমরা চাপাতি দিয়ে কী অবস্থা করেছি। এই অবস্থায় জাস্ট চলছিল, হঠাৎ করে তা আক্রমণ। সিসিটিভির ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করে র্যাব। ঘটনায় জড়িত মূল হোতা জহির সহ 6 জনকে র্যাব গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ এবং ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। সেখানে তারা প্রাথমিকভাবে চাঁদা চায়, চাঁদা দাবি করে, মালিক পক্ষ চাঁদা দিতে অপারগতা জানায় এবং পরবর্তীতে তারা পরিকল্পিতভাবে বিভিন্ন সময় তারা পরিকল্পনা করে এখানে এই ডাকাতির যে পরিকল্পনা তারা হাতে নেয়। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকা কেন্দ্রিক নিয়মিত ডাকাতি ও ছিনতাই করে আসছিল এই চক্রটি। শাহাদাতের নাম আসে বিভিন্ন সময়, আপনারা জানেন এখানে জিসান জোসে বিভিন্ন নাম আসে, এই নাম ভাঙানো হয় এবং তারা যেটা করে যে যারা মালিক থাকে, দোকানের মালিক বা যেখান থেকে তারা চাঁদা কালেক্ট করে, তাদেরকে একটা বিদেশের নাম্বার থেকে সাধারণত তারা ফোন করায়। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে র্যাব। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। করোনায় রাজধানীতে বাড়ছে ছিনতাই। আকস্মিক এ ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশের টহল জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। বিশেষজ্ঞরা বলছেন, আয়ের উৎস কমে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ জড়িয়ে পড়ছে ছিনতাই সহ নানা অপরাধে। নজিবুর রহমানের আরেকটি রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও এলাকায় গত 1 মাসে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। সংঘবদ্ধ কয়েকটি মোবাইল ফোন ছিনতাইকারী চক্র এসব এলাকায় সক্রিয় রয়েছে। বিশেষ করে ফার্মগেট থেকে বাংলা মোটর পর্যন্ত এ চক্রের সদস্যরা বেশি সক্রিয়। সিগন্যাল ছাড়ার আগ মুহূর্তে ছোঁ মেরে টার্গেট ব্যক্তির মোবাইল ছিনিয়ে নেয় এই চক্রের সদস্যরা। কোনো ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটে। চলতি মাসেই মোবাইল ফোন ছিনতাইয়ের জেরে কারওয়ান বাজার এলাকায় মারা যান কেশব নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র। পুলিশ বলছে, ছিনতাইকারীদের গ্রেফতার করা হলে জামিনে বের হয়ে আবার তারা একই কাজ শুরু করে। গ্রেফতার হওয়ার পরে আমরা আইনে সুপোর্ট করছি, তারা জামিনে বেরিয়ে এসে আবার পুনরায় এই পেশাতে আসতেছে বা কিছু ভালো হয়ে যাচ্ছে। অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন গণপরিবহন ও প্রাইভেট কারে খোলা জানালার পাশে বসা মানুষরাই সবচেয়ে বেশি পড়েন মোবাইল ফোন ছিনতাইয়ের কবলে। এছাড়া গভীর রাতেও বাড়ে ছিনতাইকারীদের তৎপরতা। তাদের প্রথমেই টার্গেট থাকে যে পথচারীদের মোবাইল ফোনটা তাদের খুব দরকার। মোবাইল ফোনটা হলে তারা তাৎক্ষণিকভাবে বিক্রি করে কিছু টাকা বাইরে দিয়ে নেশা করবে বা যেটি গ্রুপ কারওয়ান বাজার এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করেন, এদিক সেদিক মালামাল নিয়ে যায়, সেই সময়টাতে সাধারণত ওই টানা পার্টির কবলে পড়ে। তো আমরা এই পার্টি জোরদার করেছি, আমাদের মোবাইলগুলি জোরদার করেছি, যাতে এই সময়টাতে আমরা আরও নিরাপত্তা দিতে পারি মানুষকে। মাদকাসক্ত ব্যক্তিরাই মূলত এ সকল অপরাধে বারবার জড়িয়ে পড়ছে বলে মত অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমানের। দারিদ্র্যের সাথে ড্রাগের আসক্তি হয়ে যাওয়ার কারণে তখন সে আলটিমেটলি তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। এগুলো যারা করছে তাদের ক্ষেত্রে ইফ ইউ জাস্ট গো থ্রু দি হোল প্রসেস ইউ সি যে তাদের প্যারেন্টিং এর অবস্থা খুবই খারাপ। করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশে ট্রেডিশনাল অপরাধ বেড়ে গেছে। এই বাস্তবতাকে মাথায় রেখে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমানের। নজিবুর রহমান, ATN বাংলা, ঢাকা। করোনায় দেশে আরও 9 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 6 জন নারী ও 3 জন পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,823 জনে। সবশেষ 24 ঘন্টায় 18,485টি নমুনা পরীক্ষায় 275 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.49 স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ক্যান্সার পরীক্ষা এবং চিকিৎসায় অত্যাধুনিক 3টি নতুন যন্ত্র স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এর ফলে ক্যান্সার সংক্রান্ত পরীক্ষায় এখন থেকে খরচ হবে মাত্র 20 থেকে 25,000 টাকা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সাইক্লোট্রন আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। এর মাধ্যমে ক্যান্সার কোষ নির্ণয় এবং স্নায়ুতন্ত্রের নানা ধরনের রোগ পরীক্ষা করা হয়। উন্নত বিশ্বে এই যন্ত্রের মাধ্যমে ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়। আগে ক্যান্সার আক্রান্ত রোগীর কোষ নির্ণয় এবং চিকিৎসা পরবর্তী নানা পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হতো বিদেশে। আর দেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এই যন্ত্র থাকলেও পরীক্ষা নিরীক্ষায় খরচ গুনতে হতো অনেক টাকা।
কিন্তু এখন থেকে অল্প খরচে ক্যান্সারের চিকিৎসা করা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। ক্যান্সার রোগীর জন্যই এটা ব্যবহার করা হয় পেট সিটি, নট নেসেসারি, তবে কিছু কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে ওটা ব্যবহার করা হয়। ব্রেনের কোনো সমস্যা বা ব্রেনের কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তারপরে হার্টের কোনো রোগ দেখার জন্য এটা ব্যবহার করা হয়। ইনফেকশনের ইমেজিংয়ের জন্য এটা অনেক সময় ব্যবহার করা হয়। প্রাইভেট অর্গানাইজেশন 60,000 করে নেয় একটা পেট সিটি করতে, 60,000 অথবা 65,000 এরকম আমি শুনছি, কিন্তু আমাদের এখানে আমরা যেটা করি 25,000 টাকায় করি। রোববার অত্যাধুনিক এই যন্ত্রের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। এ সময় বক্তারা বলেন এর ফলে ক্যান্সার আক্রান্ত রোগীর বিড়ম্বনা কমবে। আপনাদেরকে এনে দিয়েছে সরকার, আমরা বলবো যে বঙ্গবন্ধু কন্যা, আপনারা আজকে সাইক্লোট্রন পেট সিটি পেয়েছেন, কত মানুষের দোয়া পাবেন আপনারা বলেন। আশা করব আগামী 5 বছরের মধ্যে 64টি জেলায়, প্রত্যেকটি জেলায় যেন পেট সিটি করা যায়, তাহলে আমাদের রোগীদের চিকিৎসাটাকে আরো সুন্দরভাবে সুচারুভাবে করতে পারব। যন্ত্র 3টি স্থাপনের সময় লেগেছে 8 বছর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই হিসেবে বাংলাকে বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করারও পরামর্শ দেন তিনি। রাজধানীর গুলশানে ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলা ভাষা শেখানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানান পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। শফিকুল ইসলাম শাইমের রিপোর্ট। কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের নতুন ক্যাম্পাসের যাত্রা শুরু হলো গুলশান 2 নম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং কানাডিয়ান হাই কমিশনার। অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ক্লাসরুমে ইংরেজির পাশাপাশি বাংলা শেখার ব্যবস্থা রাখার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষার জন্য সহজে কানাডায় যেতে পারেন সেজন্য কানাডিয়ান হাই কমিশনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। বাংলাটাকে কম্পালসারি সাবজেক্ট হিসাবে যেন আপনারা শুরু করেন। বাঙালি ছেলে হিসাবে বাংলা পড়তে না পারা বা বাংলা বলতে না পারা, এটা কিন্তু আমাদের গার্জিয়ানদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। সে বাংলা ভাষায় টোটালি বাংলায় কথা বলে না, ইংলিশে কথা বলে। তো এটা বাংলাদেশি হিসেবে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যদি এরকম 100% ইংলিশে কথা বলতে শুরু করে, তাহলে তো আমাদের বাংলার মানে অস্তিত্বই থাকবে না। অনুষ্ঠানে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের বক্তব্যকে সমর্থন করে অন্য বিষয়ের সাথে ক্লাসরুমে বাংলাকে রাখার পরামর্শ দেন। The Bengali language, actually this is also thing. Now I learned that Bengali language is presently here. They should be at least mother language, because if the Montreal they have a French language, why not a Bangladesh country? Why not our Bengali? At least for the Bengali people, not for the other nationals. এ সময় কানাডিয়ান হাই কমিশনার বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে তার দেশ সব সময়ই আন্তরিক। Bangladesh is a valued and important partner of Canada in more and more ways, and we have a lot of work to do. ইংলিশ মিডিয়াম শিক্ষায় কানাডিয়ান স্কুল এর মধ্যে সুনাম অর্জন করেছে। এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন দেশে উচ্চ শিক্ষায় বর্তমানে অধ্যয়নরত। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপের খবর। হার দিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 12 শুরু করলো বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে 5 উইকেটে হেরেছে টাইগাররা। শারজায় আগে ব্যাট করে 4 উইকেটে 171 রানের চ্যালেঞ্জিং স্কোর করেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। কিন্তু লিটন দাসের ক্যাচ মিসের পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদের বাজে অধিনায়কত্বের সুযোগ কাজে লাগিয়ে 7 বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় লঙ্কানরা। এস এম আশরাফের রিপোর্ট। ম্যাচটা বহুদিন মনে থাকবে লিটন দাসের। বুকে বাংলাদেশ ধারণ করা কোটি ক্রিকেট প্রেমের মন থেকেও হয়তো এমন হারের ক্ষত শুকাবে না। সমীকরণটা যখন 48 বলে 82, ওই সময় নিশ্চিতভাবেই ম্যাচ ফিল্ডিং সাইডের অনুকূলে, কিন্তু 14 রানে থাকা ভানুকা রাজাপাকসের ক্যাচ ছাড়লেন লিটন। ঠিক 12 বলের মাথায় আবারও লিটনের পিচ্ছিল হাতে ক্যাচ ফসকালো।
মোস্তাফিজুর রহমানের ওভারে চারিত আশালাঙ্কা জীবন পেলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। বিশ্বকাপের মহামঞ্চে মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং পরিবর্তনের সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়েই রইল। সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজদের মতো বোলারদের ওভার রেখে আক্রমণে গেলেন রিয়াদ নিজে, আনলেন আফিফ হোসেনকে। ওই 3 ওভারে শ্রীলঙ্কা যোগ করে 36 রান। এরপর 22 রান দিয়ে 16তম ওভারে ম্যাচটাকে লঙ্কানদের হাতে তুলে দিয়ে আসেন সাইফুদ্দিন। জীবন পাওয়া আশালাঙ্কা খেলেন 49 বলে 80 রানের হার না মানা বিধ্বংসী ইনিংস, আর রাজাপাকসে আউট হওয়ার আগে করেন 31 বলে 53 রান। ফিল্ডিংয়ে দলকে ডোবানো লিটন এর আগে ব্যর্থ হন ব্যাটিংও। 11 ইনিংসে 7 বার 2 অঙ্ক ছোঁয়ার আগে ওপেনার প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত 16 রানে। এরপর নাইম শেখ আর মুশফিকুর রহিমের লড়াকু ব্যাটিং বাংলাদেশকে পাইয়ে দেয় ফাইটিং স্কোর। ক্যারিয়ারের 4র্থ হাফ সেঞ্চুরি হাঁকানো নাইম খেলেন 52 বলে 62 রানের ইনিংস। 11 ইনিংস পর অর্ধশতক তুলে নিয়ে মুশফিক অপরাজিত ছিলেন 37 বলে 57 রানে। 4 উইকেটে 171 রান তুলে টাইগারদের জয়টা তখন হাতের নাগালেই মনে হয়েছিল। এস এম আশরাফ, এটিএন বাংলা। দুবাই টি-20 বিশ্বকাপের সুপার 12-এর হাই ভোল্টেজ ম্যাচে ভারতের দেয়া 152 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে 38 রান। এর আগে টসে ব্যাট করতে নেমে 31 রানের মধ্যে 3 উইকেট হারায় ভারত। এরপর ঋষভ পান্ত আর অধিনায়ক বিরাট কোহলির জুটিতে বড় সংগ্রহের ভিত পায় তারা। 30 বলে 39 রানে আউট হন পান্ত। 49 বলে 57 রানের ইনিংস খেলেন কোহলি। এতে 7 উইকেটে 151 রানের ফাইটিং স্কোর গড়ে ভারত। 31 রানে 3 উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। এই পর্বের শুরুতে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তরুণ প্রজন্মের জন্য মাস্টারকার্ড মিলেনিয়াল টাইটানিয়াম ক্রেডিট কার্ড নিয়ে এলো মাস্টারকার্ড ও ব্র্যাক ব্যাংক। এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন জানান, কর্মজীবী তরুণদের লাইফস্টাইলের কথা ভেবেই এই কার্ড চালু করা হয়েছে। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল জানান, মিলেনিয়াল প্রজন্মের গ্রাহকদের মোবাইলে ডিজিটাল পদ্ধতিতে সহজ লেনদেনে অভ্যস্ত করতেই তাদের এই প্রচেষ্টা। এই কার্ডের নতুন ব্যবহারকারীদের জন্য দেশের 5,500-এরও বেশি পার্টনার আউটলেটে থাকছে মূল্য ছাড় সহ রিওয়ার্ডস ও সুবিধা। বিশ্ব পোলিও দিবস উপলক্ষে এক সেমিনারের আয়োজন করে রোটারি ইন্টারন্যাশনাল। রোটারি ক্লাব অফ ধানমন্ডি সেন্ট্রাল আয়োজিত সেমিনারের প্ল্যানারি সেশনে অংশ নেন পোলিও প্লাস কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাকগাভার্ন, ডব্লিউএইচওর ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর মোহাম্মদ জামশেদ এবং ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মুতাসিম ফারুকি, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি টি.এ.এম. নুরুল কবির, রোটারি বাংলাদেশ ন্যাশনাল পোলিও প্লাস কমিটির চেয়ারম্যান পিডিজি ডক্টর ইশতিয়াক আবিদুজ্জামান এতে উপস্থিত ছিলেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজ মাঠ নিউ ক্যাম্পে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারায় রোনাল্ড কোম্যানের দল। উল্টো 32 মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ডেভিড আলাবা। এরপর চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি কাতালানরা। 93 মিনিটে লস ব্লাঙ্কোদের হয়ে দ্বিতীয় গোল করেন লুকাস ভাস্কুয়েজ। মাত্র দুবার প্রতিপক্ষের পোস্টে নিখুঁত শট নেয়া কাতালানদের হয়ে 97 মিনিটে ব্যবধান কমান আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। বার্সেলোনার জার্সিতে এটি তার প্রথম গোল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী, মন্তব্য প্রধানমন্ত্রীর। পায়রা সেতুর উদ্বোধন।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন পীরগঞ্জের সহিংসতার মূল আসামি সৈকত ও রবিউল। গণ আন্দোলনের ভয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়াচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। এবং টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে 5 উইকেটে হারল বাংলাদেশ, পাকিস্তানকে 152 রানের টার্গেট দিল ভারত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।